প্রশাসনে মোটামুটি রদবদল শুরু হয়েছে। কারো, কারো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে বিএনপি সরকার গঠনের পর থেকে। আবার আমরা দেখছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে বিস্ময়কর সব নির্দেশনা আ রাজশাহী রেঞ্জে ডিআইজি তিনি নির্দেশনা দিলেন যে ফ্যাসিস্টদের কোন নেতাকর্মী জামিন পেলে তাদেরকে শোন অ্যারেস্ট দেখাতে হবে। আবার আদালতে যে মবের ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদেরকে চিন্তিত করে ফেলছে যে আবারও সেই ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের দিনগুলো ফিরে আসছে কিনা? কোন পথে বাংলাদেশ? এসব বিষয় নিয়ে আমরা কথা বলব। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সিনিয়র সচিব, রাজনৈতিক বিশ্লেষক আবু আরব শহীদ খান। জনাব শহীদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মঞ্জুর। আ যেই প্রশ্নটি শুরুতে একটু করতে চাই যে আমরা দেখলাম যে ৯ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। কোথাও, কোথাও রদ-বদল করা হচ্ছে। পুলিশের আইজি চেঞ্জ করা হলো। আম স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রিপরিষদ সচিব করা হলো নসিমুল গনি সাহেবকে। আ আমরা জানি যে প্রশাসনের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে জামাত। এই ১৮ মাসে তারা তাদের পছন্দ মতন আম আমলাদের নিয়োগ দিয়েছে, সচিবদের নিয়োগ দিয়েছে, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে, রদবদল করেছে। আপনার কি মনে হয় যে এই রাহু থেকে সহজেই বিএনপি মুক্ত হতে পারবে? সরকার গঠনের পরে যে পরিবর্তনগুলো হবে বা হচ্ছে এটা তো খুব স্বাভাবিক। কেন এই পরিবর্তনগুলো হওয়াটাই স্বাভাবিক ভাবে দেখতে হবে। এর কারণটা হচ্ছে যে প্রথমত আসি আমরা চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টা। চুক্তিভিত্তিক নিয়োগ তো এক ধরনের চাকরি যেটা চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে যারা নিয়মিত সরকারি চাকরি করেন সেটা যে সেক্টরেই হোক, প্রশাসন বলেন, পুলিশ বলেন বা অন্য কোনো সেক্টরেও যদি হয়, সেখানে কিন্তু এর প্রচন্ড বিরোধিতা আছে। কারণ চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ করা হলে যখন চুক্তিভিত্তিক নিয়োগ হয় তখন ৫ টা পর্যায়ে আপনার পদোন্নতি বঞ্চিত হয়ে যায় মানুষ বা তাদের পদোন্নতিটা আ দেওয়া যায় না। পদগুলো খালি হয় না। সে কারণে কিন্তু এক সরকারের সময় যারা চুক্তিভিত্তিক নিয়োগ থাকেন, পরবর্তী সরকারের সময় তাদের চুক্তিভিত্তিক নিয়োগে থাকার বা কন্টিনিউ করার খুব একটা কারণ নেই। এবং যেটা নানান দেশে হয়ে থাকে যে আপনি ওই সরকারের আমলে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যখন নতুন সরকার হুম। আসবে আপনি ইচ্ছা করলে তার আগেই পদত্যাগ করে চলে যেতে পারেন। সেটা সবার জন্য সম্মানজনক হয়। বাট আমাদের দেশে তো আমরা এটা করি না। কেউ করেন না আরকি। চুক্তিভিত্তিক নিয়োগের কাউকে আমি ২-১টা উদাহরণ ছাড়া কাউকে আমি দেখিনি যে তারা নিজের থেকে সরে গেছেন। স্বাভাবিকভাবে আপনি যখন সরকার পরিবর্তন হবে, সেই সরকার আপনাকে রাখবে কিনা বা আপনি থাকার জন্য তদবির করবেন কিনা, এগুলো নানান ব্যাপার থাকে। সুতরাং যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল হচ্ছে বা যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, যারা ডক্টর ইউনূসের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন, স্বাভাবিকভাবে তারা নিজের থেকে সরে যাওয়াটা তাদের জন্য খুবই সম্মানজনক হবে এবং সরকার কিন্তু এগুলো আস্তে, আস্তে সরিয়ে ফেলবেন। এটাকে আমি একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছি এখন। শুধু চুক্তিভিত্তিক নিয়োগ নয়, নানান ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন সংস্থা পরিচালক রদবদল করা হচ্ছে। আ সচিবদের তো রদবদল করা হচ্ছে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে জামাত যেভাবে সাজিয়ে গেছে এই ১৮ মাসে তাদের অনুগত আ ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজিয়েছে। সেই জায়গা থেকে কি বিএনপি খুব সহজেই আ আ নিজেকে ইয়ে করতে পারবে কিনা? একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারবে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে যারা প্রজাতন্ত্রে চাকরি করেন, এখন প্রজাতন্ত্রে সবাই চাকরি তো করেন, সবাই তো প্রজাতন্ত্রের কর্মচারী। এখন কেউ তা না তাদের নিজেদেরকে তো প্রজাতন্ত্রের কর্মচারী মনে করেন না। কেউ হয়তো ও দল হুম, করেন, হুম। দলবাজ কর্মকর্তা আছে বা দলের আদর্শের প্রতি অনুগত কর্মকর্তা আছেন। বাট এটার সংখ্যা কিন্তু খুব কম। এবং ওইভাবে যদি দেখেন তাহলে ওই ছাত্র রাজনীতির মতো বা দেশের রাজনীতির মতো 2-3-5% মানুষ এই ধরনের একেবারে সরাসরি রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত বা রাজনৈতিক নেতাদের সাথে যাদের ধরম-মহরম আছে এরকমটা আছে। আইজিপি পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন সাহেব তিনি আওয়ামী লীগের সময় স্যাকড হলেন। তিনি একসময় ছাত্র দল করতেন এই অভিযোগে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি জয়েন করেছিলেন। পরবর্তীতে আবার বিএনপি ক্ষমতায় এলো তাকে আবার পদায়ন করা হলো। বিভিন্ন জায়গায় তিনি পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। আবার আওয়ামী লীগ এসে তাকে আ স্যাক করলো। তাকে একসময় সাময়িকভাবে বরখাস্ত করার পরে স্থায়ীভাবে বরখাস্ত করল। সেই ব্যক্তিকে আবার বিএনপি এসে আইজিপি পদে নিয়োগ দিল। কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিকভাবেই এই শীর্ষ পদগুলোতে নিয়োগ দেয়া হচ্ছে। আবার পছন্দ না হলে বাদ দিয়ে দেয়া হচ্ছে আরেক দল যখন ক্ষমতায় আসছে। এই ট্র্যাডিশন যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মুক্তি কোথায়?
প্রথমত এই ট্রেডিশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি যদি একটা ব্যক্তির কথা আলোচনা বা কিছু মানুষের কথা যদি চিন্তা করেন, যাদেরকে একটা সময়ে অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে অন্যায়ভাবে যাদেরকে বের করে দেওয়া হলো। নিশ্চয়ই আপনার যদি স্পেসিফিক কারণ থাকে, স্পেসিফিক আপনি কোনো অভিযোগ প্রমাণ করতে পারতেন, কোনো দুর্নীতির অভিযোগ কিংবা উনার অসদাচরণের অভিযোগ, অথবা আপনি তাকে অদক্ষতার অভিযোগ, মানে কিছু যদি আপনি জেনুইন কোনো কারণ ছাড়া যদি কাউকে এরকম বের করে দেন, স্বাভাবিকভাবে তার কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সুতরাং এটাকে আমি যদি তিনি আবেদন করে থাকেন বা তার প্রতি একটা ন্যায় বিচার করা দরকার মনে করে থাকলে এই ন্যায় বিচারটা হতে পারে। এখন ওইসব ব্যক্তিকে নিয়ে আপনি ডিপ অ্যানালাইসিস করতে পারি আমরা, একেবারে ভেতরে ঢুকতে পারে সাংবাদিকরা, যে তার পুরা জীবনটা, পুরা চাকরি জীবনটা, পুরা রাজনৈতিক যখন ছাত্র দল করেছে অথবা ছাত্রলীগ করেছে অথবা শিবির করেছে, এরকম বিশ্ববিদ্যালয়ে নানান কারণে নানান ছাত্র সংগঠনের সাথে অনেকের একটা গুরু যোগাযোগ হয় অথবা হালকা যোগাযোগ থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে সংস্কৃতি, যে গণরুম সংস্কৃতি ছিল, যে চাপ ছিল, সেখানে কিন্তু অনেককে, অনেক ভালো ছাত্রকেও এইসবে ইনভলভ হতে হয়। তো আপনি যখন সরকার পরিবর্তন হবে, আপনি তখন ওই যে তখন কি কর্মী ছিল সেটার ভিত্তিতে বিবেচনা করে তার প্রতি যদি অন্যায় করেন, সেটা তো একটা ন্যায় বিচার পেতেই হবে। এবং এই ন্যায় বিচারের জিনিসটা আপনি প্রসঙ্গ যেটা তো বললেন, আছেই। আমি আপনার সাথে একদম একমত যে এই কারণে কাউকে বের করে দেওয়া বা কাউকে গ্রহণ করা, এইটার রীতিটাকে পরিবর্তন করতে হবে। আমি বুঝতে পারি যে যখন আমি ওএসডি হই অথবা আমি 12 বছর ওএসডি থাকি, তখন আমি নিশ্চয়ই বুঝি যে আমার কি ধরনের ট্রমা হয় আমার ফ্যামিলির উপরে, আমার বাচ্চাদের উপরে, আমার বন্ধু বান্ধবের উপরে এবং আমার নিজের উপরে কি ধরনের ট্রমা হয়। আমাদেরকে যারা আমরা প্রজাতন্ত্রের চাকরি করি, করতে চাই বা করছি অন্যান্য কারণ ছাড়া, অন্যান্য কোনো অন্যায়, দুর্নীতি বা অদক্ষতা বা অসদাচরণ এসব না করে যারা চাকরি করছি, তাদের উপরে যখন অন্যায়টা করা হয়, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক বড় করে দেখতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি এখান থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। আমি চাইবো যে বর্তমান সরকার, যারা সরকার গঠন করেছেন, তারা এই কারণে কাউকে চাকরিচ্যুত করবেন না। তাদের কাছে ক্ষমতা আছে, 25 বছর হলে আপনি বাড়ি পাঠিয়ে দিতে পারেন, কিন্তু করবেন না। এটা তো একটি বিষয়, ন্যায় অন্যায় প্রশ্নে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যে কথাগুলো বললেন। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বা কর্মকর্তা হিসেবে আপনারা যারা কাজ করছেন, যাদেরকে এইভাবে দলীয় বিবেচনায় বা সামান্য অজুহাতে এইভাবে অব্যাহতি দেওয়া হচ্ছে চাকরি থেকে বা সাময়িক বরখাস্ত করা হচ্ছে, যেভাবেই হোক না কেন, আপনারা তো কাজ করতে পারেননি, অথবা এখন যারা রয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, যদি রাজনৈতিক সরকারগুলো এই ধরনের আম বিভিন্ন চাপের মুখে রাখে, তাহলে কাজ করবেন কিভাবে নিশ্চিন্তে? স্বাধীনভাবে তো কাজ করার কোন পরিস্থিতি থাকে না, এবং যার কারণে তো রাষ্ট্র নানানভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অবশ্যই, অবশ্যই। কাজ করতে না দিলে আপনি তাকে বেতন দিচ্ছেন, বেতন ভাতা দিচ্ছেন, নানান সুযোগ সুবিধা দিচ্ছেন। তো তাকে জনগণের ট্যাক্সের টাকাই তো আপনি দিচ্ছেন। তো সুতরাং তার কাছে তো সেই সার্ভিসটা পেতে হবে। রাজনৈতিক বিবেচনায় এসব করা হলে জনগণ সার্ভিস থেকে বঞ্চিত হয়, রাষ্ট্র বঞ্চিত হয়, শেষ পর্যন্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়। এইজন্য যেটা একদম বটম লাইন যেটা হওয়া উচিত, আপনি রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায় কারো প্রতি কোনো অন্যায় করবেন না। যদি এটা না করেন, তাহলে ওই যে ভবিষ্যতে আপনি যেটা বললেন, তাহলে ভবিষ্যতে আর কাউকে ফিরিয়ে আনার দরকার হবে না। আগামী 5 বছর বা আগামী 3 বছর যতদিন সরকার আছে, যতদিন এই কাজটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, যে আপনি কাউকে অন্যায়ভাবে বের করে দিবেন না রাজনৈতিক বিবেচনায়, তাহলে কিন্তু আর ফিরিয়ে আনার প্রশ্ন আসবে না। আপনি যেটা করবেন, আপনি আইনের শাসন করেন। আপনি সে যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়, আপনি বিচার করেন। অদক্ষতার জন্য বিচার করেন। আমাদের কন্ডাক্ট রুল আছে তো। কন্ডাক্ট রুলস আছে, আপিল রুলস আছে, আমাদের ডিসিপ্লিন আপিল রুলস আছে এবং সরকারি কর্মচারী আইনও তো আছে। সুতরাং আপনি ওইসব আইনের প্রয়োগ করে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করেন, আমার মনে হয় না ভবিষ্যতে কাউকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার দরকার নেই। এবং কাউকে চুক্তিভিত্তিক নিয়োগও দিতে হবে না তখন। কিন্তু আমরা কম্পেনসেট আবার করার জন্য। একটি বিস্ময়কর একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপিত হতে দেখলাম। রাজশাহীর যে ডিআইজি, তিনি একটি লিখিত নির্দেশনা দিয়েছেন তার অধীনে যে ৮ জেলার পুলিশ সুপার রয়েছেন, তাদেরকে যে ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা জামিন পেলে তাদেরকে আবার শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এই অভিজ্ঞতা আমাদের আছে। আপনিও কারাগারে ছিলেন, আমিও কারাগারে ছিলাম প্রায় ৩-৪ মাস করে। এবং সেখানে পিডব্লিউ বলে একটি কথা ছিল যে পেন্ডিং ওয়ারেন্টে মানুষ জামিন হচ্ছে, আর পেন্ডিং ওয়ারেন্টে আবার এক করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। কিন্তু এখন ফরমালি যে নির্দেশনাটি দেয়া হলো, এটি মানে আপনার কি মনে হয় এটি তার ব্যক্তিগত উৎসাহের জায়গা থেকে এটি করেছেন? বিশেষ কোনো গুপ্ত সংগঠনের প্রতিনিধি হিসেবে বিএনপিকে বিপদে ফেলার জন্য? নাকি এটি বিএনপি সরকারের শীর্ষ মহল থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেয়া হচ্ছে?
প্রথমত এরকম নির্দেশ আগে জারি করা হয়েছে কিনা তার কোনো প্রমাণক আমাদের কাছে নেই। সুতরাং আমি যখন ১ম এই নির্দেশটা আজকে সকালে যখন ব্রেক হলো, ফেসবুকে বা মিডিয়াতে যখন দেখলাম, সামাজিক গণমাধ্যমে যখন প্রচার হলো, তখন কিন্তু আমি এটা বিশ্বাস করিনি। আমি মনে করছি এটা একটা এআই দ্বারা যে হুম, হুম, হুম। সৃষ্টি করা একটা অর্ডার, যে অর্ডারটা দিয়ে কাউকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে বা একটা ফান করা হচ্ছে। আ এটার কোনো প্রয়োজন ছিল না বা প্রয়োজন নেই বলে আমি মনে করি। এখন উনি আরো ভালো বলতে পারেন উনি কি প্রয়োজনীয়তা ফিল করেছেন। এবং একটা রাজশাহী ডিআইজি, রেঞ্জের ডিআইজি কেন এটা করবেন? করলে তো সব রেঞ্জের ডিআইজি একসাথেই করতে পারতেন। অথবা আমাদের হুম, আইজিপি হুম, অফিস থেকে কোন একটা নির্দেশনা জারি হতে পারত। হুম, এরকম হুম। নির্দেশনা আইজিপি অফিস থেকে জারি হতে পারে, পারতে পারে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারে। বাট নির্দেশনার যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু মানে যেখান থেকেই জারি হোক, সেই বিষয়টা নিয়ে সবসময় প্রশ্ন উঠবে। কারণ আপনি এরকম একটা নির্দেশনা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমাদের ফৌজদারি কার্যবিধির ৩৫১ ধারায় তো পরিষ্কার বলা আছে যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে একজন যদি জেলখানায় থাকে, তো তাকে আরেকটা মামলায় যদি আপনি খুঁজেন, মানে একজনের বিরুদ্ধে ৪-৫ টা মামলা থাকতে পারে এবং হুম, হুম। ওই মামলায় হয়তো তিনি গ্রেপ্তার হন নাই। তখন আপনি ৩৫১ ধারা অনুসরণ করে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে তো এইটা বা জাজের কাছে তো এটা পেশ করতে পারেন যে আমরা তাকে এই মামলায় আমরা গ্রেফতার করতে চাই বা গ্রেফতার দেখানো যেতে পারে। তখন কিন্তু নিয়ম আছে যে তাকে হাজির করতে হবে এবং এটা হুম, হুম। ২০২৫ সালে একটা অর্ডিন্যান্স করা হয়েছে ১৬৭ ক। তো আপনি ১৬৭ বলা হয়েছে যে আপনি এইরকম যখন আইও বা পুলিশ অফিসার যখন এটা চাবে, তখন ম্যাজিস্ট্রেট বা যিনি জাজ থাকবেন, যিনি বিচারক, তিনি তাকে আদালতে হাজির করতে বলবেন এবং তিনি উভয় পক্ষকে ভালোমতো শুনবেন, রেকর্ড করবেন এবং উনার বিবেচনায় যদি মনে হয় যে এটা খুবই যৌক্তিক, মানে বিচারিক বিবেচনায় যদি মনে হয় যৌক্তিক, তখন উনি এই শোন অ্যারেস্টের বিষয়টা ডিল করতে পারবেন। তো এখন আমাদের কাছে তো দুটাই আছে। পুলিশের তো এই ৩৫১ ধারার সুবিধা নিয়ে তারা এটা করতে পারেন এবং এই ৩৫১ ধারা নিয়ে তো আপনি একটু আগে যেমন বললেন, এটা তো অনেক ইয়া হচ্ছে, মানে এই ধারার অপব্যবহার অনেক হয়েছে। আপনি একজন জামিন পাচ্ছে, একদম সর্বোচ্চ আদালত থেকে জামিন পাচ্ছে, জেল গেটে আপনি আরেকটা মামলা দিয়ে তাকে হুম, দিলেন এবং হুম। যে মামলার আসলে কোনো ভিত্তি নেই এমন মামলাও থাকে। আবার ভিত্তি আছে এমন মামলাও থাকে। এবং সেখানে ওই যে ফ্যাসিস্ট কথাটা যদি থাকে, আইনের সাথে তো ফ্যাসিস্টের কোনো সম্পর্ক নাই। ওই ৩৫১ ধারায় ফ্যাসিস্ট বলে কোনো শব্দ নাই কিন্তু। ৩৫১ ধারায় যেটা আছে যে তাকে যদি অন্য মামলায় খোঁজা হয় বা অন্য মামলায় তার নামে ওয়ারেন্ট থাকে, ওই মামলায় যদি যথেষ্ট কারণ থাকে যে তাকে আ অ্যারেস্ট দেখাতে হবে, শোন অ্যারেস্ট দেখাতে হবে, হুম, তখনই হুম। তাকে দেখানোর আবেদন করা যেতে পারে। এবং সেই আবেদন এই যে ১৬৭ এর যে অর্ডিন্যান্স আছে, সেই অনুযায়ী বিচারক ভালোভাবে দেখে তারপর সিদ্ধান্ত দেবেন। তার কাছে যখন জানতে চাওয়া হলো গণমাধ্যমের পক্ষ থেকে যে এই ধরনের নির্দেশনা দেওয়ার অর্থ কি? কেন আপনি এই নির্দেশনাটা দিয়েছেন? রাজশাহী রেঞ্জের ডিআইজি বলছেন যে, রাজশাহী অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যেমন জঙ্গিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের শক্ত প্রমাণ সাপেক্ষে আবার গ্রেপ্তার করতে বলা হচ্ছে। তো জঙ্গি সংগঠন বুঝলাম। আওয়ামী লীগ তো আর জঙ্গি সংগঠন না। ওইখানে স্পষ্ট ফ্যাসিস্ট লেখা ছিল। উনি এখন বোল পাল্টাচ্ছেন। তাহলে আমরা কি ধরে নেব যে এখানে কি তিনি ব্যক্তিগত অতি উৎসাহের জায়গা থেকে করেছেন, বিশেষ কোনো রাজনৈতিক শক্তির পারপাস সার্ভ করার জন্য বিএনপি সরকারকে বিপদে ফেলতে? নাকি আ আ মানে আসলে কি এর মোটিভ মানে ইয়েটা কি? না, এই উদ্দেশ্যটা বিষয়টা কি? কোনো কনক্লুসিভ রিমার্ক এখন করা যাবে না। তাহলে তো সরকারকে এটা তদন্ত করে দেখতে হবে। সরকারের তো হুম, নানান সংস্থা আছে। তারা এটা নিশ্চয়ই তদন্ত করে দেখা উচিত যে তাদেরকে বিব্রত করার জন্য এটা হচ্ছে কিনা। বাট এই যে এই ধরনের চিঠি কিন্তু বিব্রতকর এবং অলরেডি বিব্রত হয়েছে অনেকেই। তাই না? এবং হুম, হুম। উনি নিজেও বিব্রত হচ্ছেন বলে উনি তার পজিশন হয়তো চেঞ্জ করার চেষ্টা করছেন। সুতরাং আপনি একজন সরকারি কর্মকর্তা বা এই যে প্রজাতন্ত্রের কর্মচারী, উনি যে কাজটা করবেন তাকে আইনটা ভালোমতো পড়তে হবে, আইনটা অনুসরণ করতে হবে। তিনি এমন কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়। এবং তার তো এমন কাজ করা উচিত না যিনি অন্য কোনো কারো পক্ষ হয়ে এই কাজটা করবেন, ষড়যন্ত্র করবেন। সেটা তো অপরাধ হবে। সরকারকে বিব্রত করা অপরাধ হবে। অ্যা স অন্য কারো পক্ষ হয়ে এই কাজটা করাও অপরাধ হবে। সুতরাং এটাকে সরকার দেখবেন নিশ্চয়ই। সরকারের তো বিভিন্ন জামিন এজেন্সি আছে তারা খবর নিবেন। জামিন বিষয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। এর মধ্যে আমরা দেখলাম যে বরিশালে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে বিএনপিপন্থী আইনজীবীদের যেই এক ধরনের সন্ত্রাস সৃষ্টি এবং বিচারককে একেবারে উনি আরেকটি মামলার জামিন শুনানি করছিলেন। সেখানে গিয়ে থ্রেট করা, আঙুল উঁচিয়ে কথা বলছেন কেউ। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ওইখানে জামিন মঞ্জুর করা হয়েছে এটির প্রতিবাদে। আবার এক ধরনের মব
যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ৫ আগস্ট পর যেই মামলাগুলো হয়েছে একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী এইগুলো করেছে এগুলো পুনর্বিবেচনা করা হবে। তাহলে আবার জামিন দেওয়ার ক্ষেত্রে কেন বিএনপির একটি অংশ, আইনজীবীদের একটি অংশ এই ধরনের মব ক্রিয়েট করছে? এইগুলো এখানেও কি কোন গুপ্ত সংগঠন কাজ করছে? না, আপনি আদালতে বলেন বা যেখানেই বলেন, আপনি যদি কেউ বেআইনিভাবে কোনো মব করে এবং এই চাপ তো দেওয়াই যাবে না। এটা তো বিচারকের স্বাধীনতা, উনি কাকে জামিন দিবেন, কাকে দিবেন না। এবং আপনার তো জামিনের বিরুদ্ধে আপিল করারও সুযোগ আছে। আপনার তার হায়ার কোর্টে যে আপিল করতে পারে। সুতরাং যেখানে প্রসেসটা ঠিক করা আছে, আপনি ১৭ মাসের যা ঘটছে, ঘটেছে। এখন এই ১৭ মাসের নতুন রিপিটিশন তো মানুষ দেখতে চায় না। নিশ্চয়ই সরকারও দেখতে চায় না এবং সরকারের যে ঘোষণা, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বা আইনমন্ত্রী বলেছেন, বা বিচারের যে প্রক্রিয়া শুরু হওয়া দরকার, যেটা আগে ঠিকমতো ছিল না, একটা দমবন্ধ অবস্থা ছিল এবং বিচারকরা নিজেরাও ভয় পেতেন যে তারা সুবিচার করতে পারবেন কিনা। এরকম পরিস্থিতি আমরা দেখেছি এবং আমরা নিজেরাই ফেস করেছি। সুতরাং এই পর্যায়ে আবার নতুন করে এই পরিস্থিতির সৃষ্টি হওয়া খুবই ন্যক্কারজনক হবে এবং এটা হওয়া উচিত হবে না। এবং যারা এটা করছেন তাদেরকে বিবেচনা করতে হবে যে তারা এটা কিন্তু তাদের দলকে সহায়তা করছেন না, বরঞ্চ দলকে একটা বিপদের মুখে ফেলছেন। কেন নিজের দল সরকারে আছে এবং আপনি যদি তখন আদালতে এইসব করেন, সেটাকে তো মব হিসেবেই বিবেচনা করা হবে এবং এই মবটা একজন আইনজীবী হিসেবে আপনি করতে পারেন না এবং করা উচিত হবে না। যেটা হয়েছে হয়েছে, সেটারও তো বিচার হওয়ার কথা। তো বিচার হোক, আর বিচার না হলে তাহলে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা চালু থাকবে। সুতরাং ওইসব মবের কিছু বিচার শুরু হলে হয়তো এই মবগুলো আর হবে না। আমার শেষ একটি প্রশ্ন যেটি উত্তর নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিতে বলেছেন। এটি ভারতের কোনো গণমাধ্যমে এসেছে। আ ৭ মার্চ, ২৬শে মার্চ এবং ১৭ই মার্চ। আ এবং তিনি আশা করছেন যে বিএনপি তার আগেই আ রাজনৈতিক কার্যক্রম বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে নির্বাহী আদেশে ডক্টর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের উপরে সেটি প্রত্যাহার করে নিবে। না হলে তারা এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবে। এই ধরনের বক্তব্য এসেছে তার কাছ থেকে। এটা ভারতীয় কোনো গণমাধ্যম বলছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? মানে অদূর ভবিষ্যতে তারা কি সংগঠিত হয়ে নামতে পারবে? যদি কিনা এ ধরনের নির্বাহী আদেশ প্রত্যাহার না করা হয়? না, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল এবং তারা রাজনৈতিক যে কর্মসূচি নিবে, সেই কর্মসূচিতে নিশ্চয়ই তাদের সেই সক্ষমতা বা সামর্থ্য আছে। সেই কর্মসূচিতে তাদের মানুষজন তারা যেতে পারবেন। কিন্তু এখানে বড় বাধা হচ্ছে যে তাদের নিষেধাজ্ঞা আছে কার্যক্রমে। যতদিন পর্যন্ত কার্যক্রমের নিষেধাজ্ঞা আছে তখন কিন্তু আমাদের যে পুলিশ বাহিনী আছে বা প্রশাসন আছে, যে তারা তো চেষ্টা করবেন যে কার্যক্রম নিষিদ্ধ একটা রাজনৈতিক দল যাতে খোলাখুলিভাবে কোনো মিছিল মিটিং করতে না পারে। সুতরাং এখানে একটা নেগোসিয়েশন এর বিষয় আছে। সেই নেগোসিয়েশন টা আওয়ামী লীগের পক্ষ থেকে যে নতুন নির্বাচিত সরকার তাদের সাথে করতে হবে এবং তারা আ এ তাদের কথাবার্তায় এরকম মনে হয় একটু আগের তুলনায় অনেকটা নমনীয় ভাব। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, হুম, হুম। তাদেরকে কি পুলিশ দিয়ে কতদিন আমরা আটকায় রাখবো? সুতরাং এই যে একটা অর্ডার, একটা এক্সিকিউটিভ অর্ডার যেটা জারি করা হয়েছে, সেই এক্সিকিউটিভ অর্ডার তো যেকোনো দিন যেকোনো সময় সরকার বাতিল করে দিতে পারে। তো সরকার এটা যদি বিবেচনা করে তাহলে আওয়ামী লীগের জন্য তাদের যে রাজনীতি করা সেটা তারা করতেই পারেন এবং এই বিষয়ে তো অনেক আলোচনা হয়েছে গত ১৭ মাস। হুম, হুম। বারবার বলা হয়েছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করা এটা ভালো ফল বয়ে আনে না। বরঞ্চ জনগণের রায়ের ভিত্তিতে ওই দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মানে আপনার প্রোগ্রাম দিয়ে, আপনার আদর্শ দিয়ে, আপনার রাজনৈতিক কর্মসূচি দিয়ে, আপনার রাজনৈতিক লক্ষ্য দিয়ে রাজনীতিকে মোকাবেলা করা। এটাই হচ্ছে সবচেয়ে ভালো পথ। এটাই গণতন্ত্রের পথ। আপনার কি মনে হয় যে নেগোসিয়েশন এর কথা যেটি বলছেন সেটি খুব সহসায় সম্ভব আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেটা আমরা গত ২-১ মাস ধরে শুনে আসছি। এটি সহসায় সম্ভব নাকি এর মধ্যে আরো কোনো খেলা চলবে? খেলা তো রাজনীতি একটা খেলা এবং খেলা তো চলবেই। এখন এই খেলায় কে কখন কোন প্লেয়ার কিভাবে গুটি চালাচালি করবে এটা তো আমাদেরকে দেখতে হবে। সো সহসাই সম্ভব কিনা এরকম মন্তব্য করা আমার জন্য খুব কঠিন। বাট একটু কিছুটা নমনীয়তা আছে এরকম আমার মনে হয়। মানে যেহেতু আমি রাজনৈতিক বিশ্লেষণ করছি যে উম বিগত সরকার ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অ্যাটিটিউড এবং তখন তাদের উপদেষ্টাদের যে কথাবার্তা ছিল আর এখনকার যে মন্ত্রী মহোদয়দের যে অ্যাটিটিউড তার মধ্যে বেশ ফারাক আছে। তারা এই বিষয়গুলোকে অনেকটা গণতান্ত্রিক
পদ্ধতিতে দেখতে চান বা গণতন্ত্র কিভাবে লালন করা যায় সেই পদ্ধতিতে হয়তো তারা দেখতে চান। তারা তো এটাও বলেছেন যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। যে কথাটা আপনি অনেকেই সবসময় বলে আসছি যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, মন্ত্রী বা যে পর্যায়ের মানুষ হোক, যারা অপরাধ করেছেন, যাদের বিচার হওয়া প্রয়োজন তাদের বিচার চলতে থাকুক। বিচার করেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেন। কিন্তু তার বাইরে তো 30%, 25% এই পার্সেন্টেজ নিয়ে অনেক সময় বিতর্ক আছে। কেউ 35%, কেউ দাবি করেন 40%, যেটাই হোক একটা অনেক মানুষ কিন্তু এই দলের সমর্থক আছেন, যারা নিরীহ সমর্থক, যারা নিরীহ কর্মী, তাদের সাথে তো অবিচার করার কোনো প্রয়োজন নাই। সুতরাং ওই জায়গাটায় একটা নমনীয়তা আসলে দেশের গণতন্ত্রের জন্য এটা ভালো হবে বলে আমি মনে করি। তো নমনীয়তা না থাকলে তো এটা নিয়ে আবার কি ধরনের পরিবেশ সৃষ্টি হবে, কি ধরনের জটিলতার সৃষ্টি হবে বা কি ধরনের আপনার স্ট্রেস সৃষ্টি হবে সেটা তো দেখতে হবে। সেটা তো আপনি মার্চ মাসে কয়েকটা তারিখের কথা বললেন, সেই তারিখগুলোতে আমরা দেখি এবং তার আগেও নিশ্চয়ই আমাদের হাতে সময় আছে। সেই সময়ের মধ্যে সরকার সিদ্ধান্ত নিতে পারে। জি, অনেক ধন্যবাদ জনাব আবু আলী শহীদ খান আপনাকে।